হয়েছে? দেখা হয়েছে? তোমাদের মনে আছে কিনা আমরা এরকম ট্রায়াঙ্গেল আঁকেছিলাম না? যদি ডিসিটির কথা চিন্তা করি, এইরকম যে রিঅ্যাক্টিভটাই আমরা রিঅ্যাক্টিভ গ্রুপ আঁকেছিলাম, সেই রিঅ্যাক্টিভ গ্রুপের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ গ্রুপটা আছে এই রিঅ্যাক্টিভ গ্রুপটা কখনো হচ্ছে তোমার ডাইসের একটা ডাইসের হচ্ছে কি বলে ডাইসের অ্যাক্টিভিটি রিঅ্যাক্টিভিটি এগুলো শো করবে, বা ডাইসের কালার কি ধরনের কালার প্রডিউস করবে সেটা শো করবে। রিঅ্যাক্টিভ গ্রুপের কাজটা হচ্ছে শুধু হচ্ছে ফাইবারের সাথে বন্ড গঠন করা। রিঅ্যাক্টিভ ডাইসের রিঅ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য আমরা রিঅ্যাক্টিভ গ্রুপ অথবা ফাংশনাল গ্রুপ অ্যাড করব, অথবা যে অ্যাডেড রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপ থাকে ডাইস মলিকিউলে, সেটার কাজটা হচ্ছে ফাইবারের সাথে বন্ড গঠন করা। কিন্তু এই ডাইস মলিকিউলটা কি কালার শো করবে, ডাইস কালার কি ধরনের হবে সেটা ইন্ডিকেট করা হচ্ছে ক্রোমোফোর গ্রুপ। তার মানে রিঅ্যাক্টিভ গ্রুপগুলো শুধু রিঅ্যাক্টিভিটি শো করতেছে অথবা বন্ড গঠনে সাহায্য করতেছে, কিন্তু কি ধরনের কালার হবে সেটা ইন্ডিকেট করতেছে, অথবা সেটা কি বলে কালারটা অ্যাকচুয়াল কালারটা কি প্রডিউস করতেছে সেটা হচ্ছে ওই ডাইস মলিকিউলের মধ্যে ক্রোমোফোর গ্রুপে করতেছে। তারপর আসো ব্রিজিং গ্রুপ। ব্রিজিং গ্রুপের কাজটা হচ্ছে জাস্ট হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইসের গ্রুপের সাথে ব্রিজিং করা, জাস্ট হচ্ছে ডাই পার্টের সাথে রিঅ্যাক্টিভ গ্রুপকে অ্যাটাচ করে দেওয়া। এই জিনিসগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে স্ট্রাকচারাল রিঅ্যাক্টিভ গ্রুপ রিঅ্যাকশন শুরু করে। রিঅ্যাক্টিভ গ্রুপ শুধু রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করে এবং ফাইবারের সাথে বন্ড গঠন করে, কিন্তু ওই ডাইস মলিকিউলটা কোন কালার দিবে সেটা ইন্ডিকেট করে না। আচ্ছা, ডাই পার্টের সাথে গ্রেজিং গ্রুপ, এখন যেটা নিয়ে বলতেছি গ্রেজিং গ্রুপ। গ্রেজিং গ্রুপটা হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ গ্রুপকে ডাই পার্টের সাথে অ্যাটাচ করতে সাহায্য করে, এর বাইরে আর কিছু করে। কারণ আমরা যখন স্ট্রাকচারাল প্রপার্টিজ পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে নরমালি ডিরেক্ট ডাইসের সাথে মলিকিউলের সাথে আমরা কি করেছি, একটা রিঅ্যাক্টিভ গ্রুপ এক বা একাধিক রিঅ্যাক্টিভ গ্রুপ অ্যাড করে দিয়েছি। এটার উদ্দেশ্য ছিল কি, ডিরেক্ট ডাইসের ফাস্টনেস প্রপার্টিজ খারাপ ছিল, ফাইবারের সাথে কেমিক্যাল বন্ড গঠন করতে হবে, যে কারণে ডাইং করার পরে কার্বন থেকে কালার উঠে যেত, কালার ফাস্টনেস কমছিল। এই প্রবলেম সলভ করার জন্য এবং ডাইসের সাথে ফাইবারের ইন্টারঅ্যাকশন বৃদ্ধি করার জন্য নতুন করে ফাংশনাল অথবা রিঅ্যাক্টিভ গ্রুপ অ্যাড করা হয়েছে। এটাই ছিল উদ্দেশ্য এই রিঅ্যাক্টিভ ডাইসের ডেভেলপমেন্টের সময়। এবং সেই যে রিঅ্যাক্টিভ অথবা ফাংশনাল গ্রুপটা মেইন বডির সাথে মেইন ডাইসের বডির সাথে অ্যাটাচ করা হচ্ছে এক ধরনের ব্রিজিং গ্রুপের সাহায্যে। সেই ব্রিজিং গ্রুপগুলোকে আমরা বলতেছি NH, অ্যামাইড লিঙ্কেজ, এগুলো। এটার কাজটা হচ্ছে জাস্ট সেতু বন্ধন হিসেবে কাজ করে। এরপরে আসো সোলুবলাইজিং গ্রুপ। সোলুবলাইজিং গ্রুপের কাজটা হচ্ছে এই পুরো ডাইস মলিকিউলটাকে পুরোটা সহ পানিতে ডিসলভ করা, পানিতে ডিসলভ করা। যদি আমরা নরমালি রিঅ্যাক্টিভ ডাইসগুলো অ্যাকোয়াস মিডিয়ামে অ্যাকোয়াস ডিসপারশন মিডিয়ামে ডাইল করে দিই, একটা সলিউশন বাথ আমরা তৈরি করি, সে তার মধ্যে পানি দিই, পানির মধ্যে নুন দিই, আমরা দ্রবীভূত করি, দেন টেক্সচার ম্যাটেরিয়ালটাকে সেখানে দিই। ডাইস মলিকিউল যদি তোমার বালির মতো হতো, বালিকে পানিতে দ্রবীভূত হয়, তাহলে আমরা আসলে রং ফাইবারের ভিতর পেনিট্রেট করতে পারতাম না। আর এই কাজগুলো করতেছে হচ্ছে সোলুবলাইজিং গ্রুপগুলো। পুরো ডাইস
কম্পাউন্ডটাকে পানিতে দ্রবীভূত করতেছে, সলুবল করতেছে। আর এই এটাই হচ্ছে রিঅ্যাকটিভ সিস্টেম অফ রিঅ্যাকটিভ ডাইসের। জাস্ট রিঅ্যাকটিভ গ্রুপের কাজটা কি, পাশাপাশি আদার যে গ্রুপগুলি কি কাজ করতেছে, প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা ফাংশন আছে। এখন আসে ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স অফ রিঅ্যাকটিভ গ্রুপ, এটাও আমরা অনেক কথা বলে ফেলছি অলরেডি। সাধারণত তোমার এই যে ডাইসের স্ট্রাকচারটা সোলোবলাইজিং গ্রুপ সহ এটা বাদে যদি আমরা কনসিডার করি, তাহলে এটার সাথে সেলুলোজিক ফাইবারের যে ইনহেরেন্ট অ্যাবিলিটি আছে সেটা হচ্ছে ডাই ফাইবারের ভিতরে পেনিট্রেট হচ্ছে বাট বন্ড গঠন করতেছে। তো এই বন্ড গঠন করার জন্য আমাদের রিঅ্যাকটিভ গ্রুপটা দেওয়া অ্যাড করা হয়েছে। তো এটার চেয়ে বড় ইম্পর্টেন্স আর কিছু নেই। রিঅ্যাকটিভ গ্রুপ হচ্ছে ফাইবারের সাথে বন্ড গঠন করতেছে, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্স। যদি আমরা কনসিডার করি রিঅ্যাকটিভ গ্রুপ কি শুধু তোমার হচ্ছে বন্ড গঠন করতেছে, এর পাশাপাশি আরো কিছু কাজ আছে। যখন এই রিঅ্যাকটিভ গ্রুপগুলো মেইন ডাইসের স্ট্রাকচারের সাথে অ্যাড হচ্ছে, তখন কি হচ্ছে, মলিকুলার স্ট্রাকচার ওয়েট বেড়ে যাচ্ছে, ডাইমলিকুলার সাইজ বেড়ে যাচ্ছে, মলিকুলার ওয়েট বেড়ে যাচ্ছে। আর যখন সাইজ বেড়ে যাচ্ছে তখন হচ্ছে কি হচ্ছে, ডাইমলিকুলার ফাইবারের মধ্যে ভিতরে ঢোকার পরে সেখানে বন্ড গঠন করার পরে সাইজটা বড় হওয়ার কারণে খুব সহজে ফাইবারের ভেতর থেকে বের হয়ে আসছে। ঠিক আছে, এরপরে যদি বলি ধরো এইখানে আরো একটা সেম টাইপের রিঅ্যাকটিভ গ্রুপ আছে, তাহলে সেখানে কি হবে, ওয়েট বেড়ে যাবে, ওয়েট আরো বাড়বে, মলিকুলার ওয়েট বাড়বে। পাশাপাশি কি হচ্ছে, রিঅ্যাক্টিভিটি ডাবল হয়ে যাচ্ছে না, দ্বিগুণ হয়ে যাচ্ছে না। কারণ এই ডাইসের স্ট্রাকচারে যদি লেফট আর রাইট হ্যান্ড আমরা কনসিডার করি, তাহলে দুই হাইট দিয়ে ফাইবারের সাথে সে বন্ড গঠন করতেছে, তখন ফাস্টনেস প্রপার্টিসও বৃদ্ধি পাচ্ছে এবং রিঅ্যাক্টিভিটিও বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি বলা যায়, যদি তোমার হ্যালোজেনেটেড হয়, আমি দুই ধরনের রিঅ্যাকটিভ গ্রুপের কথা বলেছি। একটা হচ্ছে তোমার ট্রায়াজিন আর একটা হচ্ছে ভিনাইল সালফেট। ট্রায়াজিন যদি তোমার হ্যালোজেনেটেড ট্রায়াজিন হয়, তার মানে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন থাকে, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার ওই অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে। মানে একই টাইপের রিঅ্যাকটিভ ডাইসের ধরো তোমার একটা আছে তোমার ট্রায়াজিন টাইপের ফাংশনাল অথবা রিঅ্যাকটিভ গ্রুপ, আর একটা আছে ভিনাইল সালফেট, তাহলে তার রিঅ্যাক্টিভিটি ডিফারেন্স হবে। ভিনাইল সালফেট একটু উইক টাইপের, স্লোলি কাজ করে, আর ট্রায়াজিন টাইপের এটা হচ্ছে মানে ফাস্ট কাজ করে। এবং এইখানে এই ট্রায়াজিনের মধ্যে যদি হ্যালোজেনেটেড হয়, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন থাকে, তাহলে এগুলোর আবার ক্ষতিকারক দিক আছে। এর রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, বাট এর হচ্ছে বেশ কিছু লিমিটেশন আছে। যেমন ক্লোরিন হচ্ছে ভেসেলের জন্য, ভেসেলকে পড়াশোনা করতে সাহায্য করে। আবার হচ্ছে তোমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, এটা হেলথের জন্য এবং কি বলে লিভিং অর্গানিজম যেগুলো আছে সেগুলোর জন্য ক্ষতিকর। আর ভিনাইল সালফেটটা স্লোলি কাজ করে বাট ইফেক্টিভলি কাজ করে। আর কি বলা যায় ইম্পর্টেন্সের ক্ষেত্রে, এখন আসো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে তোমার কিভাবে আমি এতক্ষণ ধরে বলতেছিলাম এবং লাস্ট ক্লাসে বলেছিলাম রিঅ্যাকটিভ ডাইসে আমরা অলমোস্ট 99% ক্ষেত্রেই আমরা সেলুলোজের ফাইবার ডাই করি, কটন, জুট অথবা এই টাইপের সেলুলোজের ফাইবারগুলোকে আমরা ডাই করি। তো সেক্ষেত্রে সেলুলোজের সাথে রিঅ্যাকটিভ ডাই কীভাবে রিঅ্যাকশন করে অথবা বন্ড গঠন করে সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখনই বোঝা যাবে আসলে কীভাবে হচ্ছে।
সেলুলোজের স্ট্রাকচার মনে আছে সবার? সেলুলোজের কেমিক্যাল স্ট্রাকচার কি? C6H12O6 C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ কেমিক্যাল, তাই না? এটাকে আমরা বলি কি? আর এই অংশটাকে আমরা বলছি গ্লুকোসিটোন। এরকম হচ্ছে মোর দেন 5000 ইউনিট যখন পরস্পর যুক্ত হয় তখন একটা শক্তিশালী ইউনিট ফাইবার তৈরি হয়। আচ্ছা, এটা হচ্ছে পলিমারাইজেশন, ঠিক আছে? পলিমার চেইন, এখানে একটা ছোট্ট একটা ডিফারেন্স আছে, বুঝতে পারছো? দুটো স্ট্রাকচারের মধ্যে, এই দুটো স্ট্রাকচারের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কি? একটা গ্লুকোজের ইউনিটের স্ট্রাকচার কি বললাম? C6H12O6। এটা মিলে আপনি দেখুন ঠিক আছে কিনা? কার্বন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। হাইড্রোজেন কয়টা? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কারণ এইখানে শেয়ার হয়েছে, ইলেকট্রন শেয়ার হয়েছে, এখন শেয়ার হয়ে আরেকটা যুক্ত হয়েছে, তাই না? পলিমারাইজেশন হচ্ছে, সেল তৈরি হয়েছে। আচ্ছা, সেম ভাবে এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কার্বন 6টা। অক্সিজেন কয়টা? 1 2 3 4 5 6। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আমরা পড়তেছিলাম ইন্টারঅ্যাকশন বিটুইন রিঅ্যাক্টিভ গাইড, তাই না? সেলুলোজ, এটা হচ্ছে কিসের স্ট্রাকচার? সেলুলোজের স্ট্রাকচার। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইসের রিঅ্যাক্টিভ গ্রুপটা কিভাবে কাজ করে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এই জায়গাতে যদি আমরা প্রথমে আর কনসিডার করি, তাহলে এখানে কার্বন কয়টা? 6টা। আচ্ছা, 6টা কার্বনের মধ্যে এক একটা কার্বনের রিঅ্যাক্টিভিটি এক এক রকম, বুঝতে পারছো? যদি আমরা গ্লুকোজ হাইড্রক্সিল গ্রুপের কথা আমরা চিন্তা করি, একটা গ্লুকোসিক ইউনিটের মধ্যে হাইড্রক্সিল গ্রুপ কয়টা? 3টা। কার্বন এট পজিশন, কার্বন পজিশন 2 and 3 পজিশন, হাইড্রক্সিল গ্রুপ আছে কয়টা? 2টা। এবং 2 পজিশনের হাইড্রক্সিল গ্রুপ হচ্ছে more reactive than 3 number 3 position reactive group. Yeah, hydroxyl group. Hello. Yes, sir. जी की विषय?
তার মধ্যে হচ্ছে তোমার তিনটা হাইড্রোক্সাইল গ্রুপ থাকে, তিনটা কার্বনের সাথে, কার্বন পজিশন 2, 3 এবং 6। কয়টা হাইড্রোক্সাইল গ্রুপ থাকে? তিনটা। কার্বন পজিশন কততে? 2, 3 এবং 6। এবং 2, 3 এ যে হাইড্রোক্সাইল গ্রুপটা থাকে সেটা হচ্ছে তোমার প্রাইমারি হাইড্রোক্সাইল গ্রুপ বলে, এবং সরি 2 এ যেটা থাকে সেটা হচ্ছে প্রাইমারি হাইড্রোক্সাইল গ্রুপ। কার্বন 6 এ যেটা থাকে সেটা হচ্ছে প্রাইমারি হাইড্রোক্সাইল গ্রুপ, এবং 2 এবং 3 এ যেটা থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি হাইড্রোক্সাইল গ্রুপ। প্রাইমারি হাইড্রোক্সাইল গ্রুপ হচ্ছে মোর অ্যাক্টিভ, এটা হচ্ছে মোর অ্যাক্টিভ। প্রাইমারি হাইড্রোক্সাইল গ্রুপটা কার্বন 6 নম্বর পজিশনে যে প্রাইমারি হাইড্রোক্সাইল গ্রুপটা আছে সেটা হচ্ছে মোর অ্যাক্টিভ, আর 2 এবং 3 এ যে দুটো হাইড্রোক্সাইল গ্রুপ আছে সেটা হচ্ছে সেকেন্ডারি হাইড্রোক্সাইল গ্রুপ। আচ্ছা, এখন আসো এই 1 নম্বর হাইড্রোক্সাইল গ্রুপ হচ্ছে তোমার মোর অ্যাসিড, এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং কিটোন আছে যেটা হচ্ছে হ্যামি অ্যাসিটাল প্রপার্টিজ শো করবে। 1 নম্বর কার্বন যেটা সেটাতে তোমার হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনিক দুটো গ্রুপ একত্রিত হয়ে তোমার হচ্ছে হ্যামি অ্যাসিটাল বিহেভিয়ার শো করবে। আচ্ছা, তাহলে 2 নম্বর হাইড্রোক্সাইল গ্রুপ হচ্ছে মোর রিঅ্যাক্টিভ, দেন 3 নম্বর হাইড্রোক্সাইল কার্বনের যে 3 নম্বর কার্বনের যে হাইড্রোক্সাইল গ্রুপটা আছে তার সে, আর এই দুটার মধ্যে থেকে তিনটার মধ্যে থেকে প্রাইমারি যে হাইড্রোক্সাইল গ্রুপ 6 নম্বর কার্বন আছে সেটা হচ্ছে মোর অ্যাক্টিভ। আর যদি এই দুটো কম্পেয়ার করি তাহলে হচ্ছে 2 নম্বরটা বেশি রিঅ্যাক্টিভ অ্যাক্টিভ। এখন আসো তাহলে 6 নম্বর কার্বনে যে হাইড্রোক্সাইল গ্রুপটা আছে এটা যদি আমরা বলে থাকি যে মোর অ্যাক্টিভ, তাহলে সেলুলোজে রিঅ্যাক্টিভ ডাইসের যে রিঅ্যাক্টিভ গ্রুপটা আছে সেই রিঅ্যাক্টিভ গ্রুপটার রিঅ্যাকশনটা হবে এই জায়গায়। সেলুলোজের সাথে রিঅ্যাক্টিভ গ্রুপের রিঅ্যাকশনটা হবে পুরো স্ট্রাকচারের মধ্যে এই জায়গায়। আপনারা কি বুঝতে পারছেন? এখানে কিন্তু হাইড্রোক্সাইল গ্রুপ এখানেও আছে, এটাকে আমরা যেহেতু আরেকটা গ্লুকোসিড ইউনিটের সাথে যুক্ত হয়ে যাচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, এটা আমরা হাইড্রোক্সাইল গ্রুপ হিসেবে পাচ্ছি না, কিন্তু এক্সিস্টিং হাইড্রোক্সাইল গ্রুপ হিসেবে তিনটা পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে প্রাইমারি আর দুটো হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হাইড্রোক্সাইল গ্রুপটা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ, এটাই হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইসের রিঅ্যাক্টিভ গ্রুপের সাথে এই জায়গাটা রিঅ্যাকশন হবে, এবং বন্ড গঠন হবে কোথায়? এইখানে। এখান থেকে জাস্ট কি হবে, হাইড্রোজেনটা এখান থেকে রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হয়ে এখানে জাস্ট রিঅ্যাক্টিভ গ্রুপটা অ্যাড করে যাবে, আর এই রিঅ্যাক্টিভ ডাইস পুরো স্ট্রাকচারটা তখন এখানে থাকবে, আর তখন এটা এই গ্লুকোসিড সেলুলোজের এই পার্টটা হচ্ছে কালার দেখাবে। এখানে কি ধরনের বন্ড হবে বলো? কোভ্যালেন্ট বন্ড। এখানে যে বন্ডটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড কাকে বলে? ইলেকট্রন। এখানে তোমার হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে নাকি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ডটা হবে এখান থেকে জাস্ট হচ্ছে এটা প্রতিস্থাপন রিঅ্যাকশন আর কি, যেটা জাস্ট হাইড্রোজেনটাকে এখানে রিপ্লেস করবে, হাইড্রোজেনটা রিপ্লেস করে এখানে জাস্ট বন্ডটা গঠন করবে। এটা হচ্ছে তোমার কি বলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তো ভাগ করতে কোভ্যালেন্ট বলতে। আচ্ছা, এরপরে আসো তোমার যদি বলে, যদি আমরা রিঅ্যাক্টিভ গ্রুপগুলো যদি বলি এমসিটি এবং ডিসিটি, আমরা দুই ধরনের রিঅ্যাক্টিভ গ্রুপের কথা বলছিলাম। একটা হচ্ছে তোমার ট্রায়াজেন টাইপের, আর একটা বলছিলাম ভিনাইল সালফার। ভিনাইল সালফার এবং ট্রায়াজেন এই দুটোর মধ্যে যদি আমরা ট্রায়াজেন কনসিডার করি, ট্রায়াজেন আছে দুই প্রকারের, একটা হচ্ছে এমসিটি মনোক্লোরাল আর একটা আছে তোমার ডিসিটি। আচ্ছা, মনোক্লোরাল ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি তাহলে মনোক্লোরাল রিঅ্যাক্টিভ গ্রুপ এবং সেলুলোজের এই 6 পজিশনে কার্বন 6 পজিশনের যে রিঅ্যাকশনটা হচ্ছে এই রিঅ্যাকশনের পার্সেন্টেজটা হচ্ছে তোমার
50:1। কথা থেকে বুঝতে পারছো? 50:1। এখানে যদি এই হাইড্রক্সিল গ্রুপ এগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে কার্বন 6 পজিশনে হাইড্রক্সিল গ্রুপের এমসিটির সাথে রিঅ্যাকশনটার রেশিওটা হচ্ছে 50:1। এটা কি বুঝতে পারছো? বুঝতে পারোনি? আচ্ছা, এভাবে যদি লিখি C6H2 C2 or C3, এই রেশিওটা হচ্ছে এমসিটির জন্য 50:1। তার মানে এতক্ষণ ধরে যে আমরা বলছিলাম যে এটা তোমার হচ্ছে মোর অ্যাক্টিভ, কেন বলতেছি? কারণ 6 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপ যে মোর অ্যাক্টিভ, এটা হচ্ছে তার অ্যাক্টিভিটি দেখে আমরা বুঝতে পারতেছি। যদি আমরা ডিসিটি কনসিডার করি, ডাইক্লোরোটাইজিনের ক্ষেত্রে কনসিডার করি, তাহলে এর রেশিওটা হচ্ছে তোমার C6H2 C2 আর C3 এটা হচ্ছে তোমার 7:1। তার মানে যে ধরনের রিঅ্যাক্টিভ গ্রুপে আমরা কনসিডার করি না কেন, সেক্ষেত্রে কার্বন 6 নম্বর পজিশনের কার্বনের সাথে যে হাইড্রক্সিল গ্রুপটা থাকে সেটা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ। এটা হচ্ছে তোমার সেলুলোজের সাথে রিঅ্যাক্টিভ ডায়াসের রিঅ্যাক্টিভ গ্রুপের রিঅ্যাক্টিভিটি কোথায় কোন পজিশনে শো করতেছে তার মেকানিজম। বুঝতে পারছো? যদি না বুঝো আমি আবার ডেভেলপ করব। আচ্ছা, আমি আবার একটু বলি, সিম্পলি বলি। একটা সেলুলোজের স্ট্রাকচার ড্র করব, স্ট্রাকচার ড্র করবে এবং সেটার হচ্ছে তোমার নাম্বারিং করবে। নাম্বারিংটা এইভাবেই আসতে হবে। এইভাবে কেন আসতে হবে আমি শর্টলি বলেছি, কারণ হচ্ছে এর রিঅ্যাক্টিভিটি আছে, ধারাবাহিকভাবে রিঅ্যাক্টিভিটি আছে। আর আমরা এই পুরো গ্লুকোজিক ইউনিটের মধ্যে একটা জিনিসই কনসিডার করে এখানে আলোচনা করেছি এবং তোমরাও সেটা শিখবে, সেটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপের উপস্থিতি। যে কার্বনের সাথে হাইড্রক্সিল গ্রুপ আছে ওই কার্বনগুলি হচ্ছে তোমার অ্যাক্টিভ কিস, এবং অ্যাক্টিভ কিসের সাথে? রিঅ্যাক্টিভ ডায়াসের সাথে সেলুলোজের বন্ড গঠনের সময়। তো হাইড্রক্সিল গ্রুপ আমরা তিনটা কার্বনের সাথে দেখতেছি, 2, 3 এবং 6। এবং 6 নম্বর হাইড্রক্সিল গ্রুপের সাথে যে কার্বনের সাথে যে হাইড্রক্সিল গ্রুপটা থাকে সেটা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ, এবং এটার সাথে রিঅ্যাক্টিভ ডাইসের রিঅ্যাক্টিভ গ্রুপ বন্ড গঠন করে। ঠিক আছে, এতটুকু যদি মনে রাখতে পারো। আর এর বাইরে আরো বেশ কিছু কথা আছে, যেমন 1 নম্বর কার্বন এটা হচ্ছে হেভি অ্যাসিটাল প্রপার্টিজ শো করে, অ্যালডিহাইড এবং কিটোনিক প্রপার্টিজ শো করে, এরকম আরো কিছু কথা আছে। জাস্ট এতটুকু জানা থাকলেই যথেষ্ট। আচ্ছা, এখন আসো ক্লাস। হ্যাঁ, না না, আজকে শেষ করতে হবে, অনেক কাজ। 4-5টা কাজ করে আছে, আমার মাথা ঘুরতেছে। খাতা নিতে হবে এক্সাম থেকে, এক্সাম খুবই ব্যস্ত, এক্সাম আর দিতে পারবে না, এক্সামের জন্য দিয়ে দিয়েছি তো। ক্লাসিফিকেশন আসো। আচ্ছা, এখন দেখো মোনো ফাংশনাল ক্লাসিফিকেশন অফ রিঅ্যাক্টিভ ডায়াসের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কয় ধরনের আছে? তার মানে ফাংশনাল গ্রুপ অনেক আছে। ফাংশনাল গ্রুপ শুধু একটা না, ফাংশনাল গ্রুপ আমরা অনেক আছে। এই যে মোনো ফাংশনাল যেটা বলতেছি,
ফাংশনাল এলিমেন্ট, আর যদি আমরা বলে থাকি মোনোফাংশনাল রিঅ্যাক্টিভ টাইপ, সেক্ষেত্রে হচ্ছে তোমার মোনোফাংশনাল গুলোর হচ্ছে অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে। অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে বলতে কি ওয়ান সাইডেড অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, এবং সেক্ষেত্রে তোমার কি বলে আনলেভেল ডাইভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর মোনোফাংশনাল ক্ষেত্রে বাইফাংশনাল, ট্রাইফাংশনাল, টেট্রা, এটা জাস্ট হচ্ছে নাম্বার অফ ফাংশনাল অথবা রিঅ্যাক্টিভ গ্রুপ প্রেজেন্ট ইন দ্য ডায়াগোনাল, এটাকে ইয়া করে। আমরা একটা স্ট্রাকচার আকারে নিই, একটা আমরা দেখাই দিয়েছি। যদি আমরা মোনোফাংশনাল যেটা আমরা যদি একটু বলি সিটি ক্লাসিফিকেশন এই পাঁচটা থেকে নন লেখা অর্থ সবই আছে। কোনটা ক্লাসিফিকেশন এই পর্যন্ত মার্কিং, মার্কিং পর্যন্ত মার্কিং মধ্যে তোমার প্যান্টটা হতে পারে, হ্যাকসা হতে পারে, মানে কিন্তু নরমালি আমাদের দেশে অথবা নরমাল প্র্যাকটিসগুলোতে, কমন প্র্যাকটিসগুলোতে তোমার হচ্ছে মোনো এবং বাইফাংশনাল এই দুটো সবচেয়ে বেশি ইউজ হয়। ট্রাইফাংশনাল স্পেসিফিক কেসে ইউজ হতে পারে, ট্রাইফাংশনাল খুব একটা ইউজ হয় না। মোনো এবং বাইফাংশনালের ক্ষেত্রে জাস্ট হচ্ছে তোমার যদি মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলি তাহলে এমসিটি, ডিসিটি, ভিনাইল সালফার। ভিনাইল সালফার আবার হচ্ছে বাই হতে পারে অথবা ট্রাই হতে পারে, কিন্তু এর বাইরে তোমার হচ্ছে খুব একটা বেশি ইউজ হয় না। তোমার টেট্রা মাল্টি যদি বলো তাহলে দুই তিনটা একসাথে থাকে, দুই তিনটা সংখ্যা থাকে একাধিক। যদি তুমি এমসিটির কথা ট্রাইজের কথা চিন্তা করো তাহলে ট্রাইজের দুইটা তিনটা হতে পারে একটার সাথে। তারপর যদি তুমি ভিনাইল সালফারের কথা চিন্তা করো তাহলে ভিনাইল সালফার ডাবল হতে পারে, তিনটা হতে পারে। আবার যদি তুমি বাইরের ক্ষেত্রে কনসিডার করো তাহলে তোমার ট্রাইজেনও থাকবে, ভিনাইলও থাকবে। এইগুলো তোমার একাধিক থাকতে পারে অথবা একটা একটা করে থাকতে পারে। এইগুলো হচ্ছে তোমার ডিপেন্ড করতেছে কেমিক্যাল স্ট্রাকচার প্রপার্টিসের উপর, আসলে কোন ধরনের ফাইবারের সাথে কোন ধরনের রিঅ্যাক্টিভ গ্রুপ রিঅ্যাক্টিভ টাইপসগুলো আমরা ইউজ করব। আর এটা আরো কিছু বিষয় আছে, যেমন বর্তমানে যে ট্রাইজেন যেগুলো আছে হ্যালোজেনেটেড, সেগুলো যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এইগুলো হচ্ছে তোমার ইকো ফ্রেন্ডলি। এই জন্য হচ্ছে তোমার ফ্যাক্টরিগুলোতে যখন হচ্ছে বায়াররা তোমার অর্ডার দিয়ে থাকে তখন হচ্ছে তারা অর্ডার করে এইভাবে যে ক্লোরিন ফ্রি অথবা তোমার হচ্ছে হ্যালোজেনেটেড ফ্রি গ্যাস রিঅ্যাক্টিভ গ্যাস ইউজ করতে হবে। তখন এই ভিনাইল সালফার গ্রুপযুক্ত এটা হচ্ছে তোমার মোনো হতে পারে, বাই ট্রাই হতে পারে, ভিনাইল সালফার যুক্ত গ্রুপগুলো ইউজ করা হয়ে থাকে, ডাইগুলো ইউজ করা হয়ে থাকে। তা এটা হচ্ছে ক্লাসিফিকেশন। যদি আমরা মোনোটা বলি, মোনোটা নিয়ে আমরা এতদিন কথা বলেছি। মোনোটা হচ্ছে যে কোনো একটা ডাইসের স্ট্রাকচার যদি একটা ফাংশনাল গ্রুপ থাকে, সেটা হতে পারে ভিনাইল সালফার হতে পারে অথবা ট্রাইজেন হতে পারে। যদি আমরা এবার এইভাবে যদি দেখি তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ যুক্ত হচ্ছে রিঅ্যাক্টিভ টাইপ, এটাকে আমরা মোনো ফাংশনাল রিঅ্যাক্টিভ টাইপ আমরা বলতে পারি। যদি সেম ভাবে এখানে আরেকটা থাকে তাহলে হচ্ছে ক্লাসে আছে 10 মিনিট পর বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যদি তোমার যদি একাধিক থাকে তাহলে সেটাকে আমরা বাই ট্রাই বলতেছি। আর যদি সেম টাইপের ডিফারেন্ট টাইপসের হয়, যেমন হচ্ছে ভিনাইল সালফার এবং ট্রাইজিন দুটো একসাথে হয়, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি বলে যদি এরকম হয় তাহলে বাই টাইপের আমরা বলতে পারি। ঠিক আছে, দুটা মানে দুটো ডিফারেন্ট টাইপসের
রিঅ্যাক্টিভ গ্রুপ যদি নিয়ে থাকে। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে এটা আমরা মানে সংখ্যার উপর ভিত্তি করে আমরা বলতেছি, কিন্তু যখন আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি, যেমন এমসিটি ডাইসগুলো কেমন, বিসিটি ডাইসগুলো কেমন, এবং হচ্ছে ভিনাইল সালফেট কেমন। ভিনাইল সালফেট এই টাইপের জাস্ট স্পেসিফিক 2-3টা ডাইস যেগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে একটু কথা বলবো। আর এগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার বেশ কিছু কেমিক্যাল স্ট্রাকচার আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। জাস্ট রিঅ্যাক্টিভ গ্রুপগুলো এবং তার অ্যাক্টিভিটিগুলো নিয়ে কথা বলবো। যদি এখানে একটা ক্লোরিন থাকে তাহলে মনোক্লোরো, যদি তোমার দুইটা থাকে তাহলে ডাইক্লোরো, যদি তোমার তিনটা থাকে তাহলে ট্রাইক্লোরো। এইভাবে একটা ফাংশনাল গ্রুপের স্ট্রাকচার নিয়ে আমরা মানে এখানে তো এক ধরনের ফাংশনাল গ্রুপ বলতেছি, এখানে দুই ধরনের বলতেছি, তিন ধরনের বলতেছি, কিন্তু এক ধরনের মধ্যে আবার বিভিন্ন রকম হতে পারে। এটা ডিপেন্ড করতেছে হ্যালোজেনেটেড গ্রুপ এবং সালফোনেটেড গ্রুপগুলোর উপস্থিতির উপর, কত একটা স্ট্রাকচার কত ধরনের গ্রুপগুলোর উপস্থিতি আছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে যতটুকু পারি কয়েকটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আর এরপরে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব, তারপরে হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইস শেষ। কোশ্চেন আছে এই পর্যন্ত? আজকে আমাকে একটু মানে যে একটু দ্রুতই আমাকে যেতে হচ্ছে, এবং বেশ কিছু কাজ আছে যেটা কনভার্সন নিয়ে খুব ঝামেলায় আছে, আজকের মধ্যে আমি আচ্ছা তোমরা হচ্ছে এই ডিসেম্বরের মধ্যে আমরা একটা ক্লাস টেস্ট করবো, ক্লাসের কথা বলছে জানুয়ারির মধ্যে, জানুয়ারির মধ্যে আমরা একটা ক্লাস টেস্ট করবো। ক্লাস টেস্টের থ্রু আমরা ফেব্রুয়ারিতে এত ব্যস্ত হয়ে যাব যে আমরা আসলে আর কিছু করতে পারবো কিনা। কনভোকেশন দিয়ে খুবই ঝামেলা চলছে, খুবই ঝামেলা। আমাদের যা কিছু করে ক্লাস টেস্ট নেওয়া এগুলো আমাদের এই মাসের মধ্যে নিতে হবে। প্রেজেন্টেশনটা হয়তো আমরা নেক্সট মাসে নিতে পারবো অ্যাসাইনমেন্ট। তোমরা আমাকে একটা ডেট দিয়ে দেবো।